হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। ল্যাপটপ রিপেয়ারিং কোর্স পার্ট 1, এই পার্ট 1 ভিডিওটি শেষ পর্যন্ত আপনি দেখুন, তাহলে ল্যাপটপ রিপেয়ারিং করার জন্য বিভিন্ন টুলস থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান আপনি হয়তো নিজেই করতে পারবেন। তাহলে দেরি না করে স্টার্ট করছি ভিডিওটি। বিভিন্ন কোম্পানির ল্যাপটপের মধ্যে বিভিন্ন ধরনের গঠনগত বৈশিষ্ট্য দেখা যায়। ল্যাপটপগুলি খোলার সময় কিছু ল্যাপটপ আছে পিছনের দিকে স্ক্রু খুলে আমরা ভিতরের সার্কিট বোর্ড ওপেন করতে পারি, মাদারবোর্ড ওপেন করতে পারি। আবার কিছু ক্ষেত্রে সামনের দিক থেকে কিবোর্ড আগে খুলে নিতে হয়, তারপর আমরা ভিতরের সার্কিট বোর্ড খোলার জন্য কিছু স্ক্রু থাকে সেগুলি খুলে নেওয়ার পর ল্যাপটপের মধ্যে র্যাম, প্রসেসর বা হার্ড ডিস্ক ছাড়া বিভিন্ন ধরনের যে সার্কিট লেভেলের কাজগুলি আমরা করতে পারি। তো এখানে এই যে ল্যাপটপটি রয়েছে তোশিবা কোম্পানির ল্যাপটপ, এই ল্যাপটপটি আমি খুলছি। দেখুন, এইচডিডি একটু টেনে এখান থেকে কানেক্ট করা আছে, খুলে নিলাম। ডেটা কেবিল এবং পাওয়ার কেবিল কানেক্ট করা ছিল, ডেটা এবং পাওয়ার কানেক্টর খুলে নিলাম। ব্যাটারি খুলতে হবে, দুদিকে লক এভাবে টেনে ব্যাটারিটি খুলে নেব। ব্যাটারি ওপেন করে নিলাম, অন্যান্য যে স্ক্রুগুলি রয়েছে খুলে নেব। স্ক্রুগুলি খোলা হয়ে গেছে। এখান থেকে সর্বপ্রথম কিবোর্ড ওপেন করে নেব। কিবোর্ড ওপেন করার জন্য দেখতে পাচ্ছেন কিবোর্ডের উপর একটি গার্ড রয়েছে, খুলে নেব। লক থেকে খুলে নিলাম। নেওয়ার পর এই যে কিবোর্ডের দুটি স্ক্রু থাকে, স্ক্রু দুটি খুলে নেবেন। দুটি স্ক্রু খুলে নিলাম। কিবোর্ড এভাবে রেখে দেব। কিবোর্ডের নিচে দেখুন কয়েকটি স্ক্রু রয়েছে, স্ক্রুগুলি খুলে নেব। এখানে দুটি স্ক্রু রয়েছে, খুলে নেব। খুলে নেওয়ার পর এখানে আমরা দেখতে পাবো র্যাম আছে। যদি কোনো সময় র্যাম চেঞ্জ করার প্রয়োজন হয়, এই কিবোর্ডটি খোলার পর কিবোর্ডের নিচে এই যে দুটি স্ক্রু খুলছি আমি, খোলার পর দেখুন আমরা এখানে র্যাম দেখতে পাবো। স্ক্রু খুলে নিয়েছি। নেওয়ার পর দেখুন এখানে রয়েছে দুটি র্যাম। তো চাইলে আমরা সরাসরি এখান থেকে র্যাম চেঞ্জ করে দিতে পারবো। যদি ল্যাপটপের মধ্যে ডিসপ্লে সংক্রান্ত কোনো সমস্যা র্যাম থেকে হয়ে থাকে, তাহলে আমরা র্যাম এখান থেকে প্রয়োজনে চেঞ্জ করতে পারবো। তার থেকে র্যাম ওপেন করার জন্যে দুদিকে লকিং পিনে চাপ দিয়ে এভাবে খুলে নেব। এখানেও একটি র্যাম রয়েছে, দুদিকে লকিং পিন চাপ দেবো এভাবে। এই র্যামটিও খুলে নিলাম। দুটি র্যাম ছিল এখানে। এখানে একটি স্টিকার রয়েছে, দেখুন। এই স্টিকারটির নিচে একটি কেবিল রয়েছে, কেবিল কানেক্টরটি খুলে নিতে হবে। আগে স্টিকারটি তুলে নেব, এভাবে স্টিকার তুলে নেব, আঠা দিয়ে বসানো আছে। এখান থেকে এই যে কানেক্টর রয়েছে, কানেক্টরটি খুলে নেব। খুলে নিলাম। এখানে আরও একটি স্টিকার রয়েছে, দেখুন। এই স্টিকারটিও তুলে এখানে একটি কানেক্টর রয়েছে, খুলে নিতে হবে। এভাবে খুলে নিলাম লক থেকে। এরপর কিবোর্ড কানেক্টর থেকে কিবোর্ড খুলে নিলাম। তুলে নেওয়ার পর যে স্ক্রুগুলি নিচে ছিল, খোলার পর খুব সহজেই আমরা মাদারবোর্ড ওপেন করতে পারবো। ওপেন করার জন্য উপরে যে ঢাকনাটি রয়েছে খুলে নেব, তাহলে আমরা মাদারবোর্ড খুব সহজে দেখতে পাবো। এই ল্যাপটপগুলি রিপেয়ার করার জন্য কোন কোন ধরনের বিশেষ টুলগুলি আপনার অবশ্যই প্রয়োজন, সেগুলি
স্টেপ বাই স্টেপ আগে জেনে নেব। সর্বপ্রথম দরকার হবে ডিজিটাল ডিসি পাওয়ার সাপ্লাই। সবথেকে গুরুত্বপূর্ণ একটি টুলস চিপ লেভেল রিপেয়ারিংয়ের জন্য। ডিজিটাল ডিসি পাওয়ার সাপ্লাই কীভাবে ব্যবহার করবেন দেখুন। এখানে রয়েছে ভোল্ট, ভি লেখা আছে। ভোল্ট অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখুন ভি লেখা আছে, এখানে প্রেস করতে হবে। দেখুন একটি ডিজিট এখানে আপ ডাউন করছে। এই যে ডিজিটটি আপ ডাউন করছে ওই ডিজিটটি আপনি বাড়াতে পারবেন নাম্বার অনুযায়ী বা কমাতে পারবেন। যদি পরের ডিজিটে যেতে চান তাহলে আবার এখানে প্রেস করবেন। দেখুন পরের ডিজিটে চলে গেলাম এবং চেঞ্জ করতে পারছি ডিজিট। দেখুন এভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। এখানে যেমন 19 ভোল্ট আমি করতে চাই, তাহলে 00 করে নেব। প্রয়োজন মতো আপনি ভোল্ট সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে। দ্বিতীয় যে লাইনটি দেখছেন ডিজিট আছে, এখানে এ ফর অ্যাম্পিয়ার, তো এখানে কারেন্ট অ্যাডজাস্ট করা হয়। অ্যাডজাস্ট করার জন্য এখানে প্রেস করবেন। দেখুন 3.3 অ্যাম্পিয়ার সেট করা আছে। আপনি কমাতে বা বাড়াতে চাইলে আগে নিয়ম অনুযায়ী যে ডিজিটটি আপনি চেঞ্জ করতে চান, কমাতে চান বা বাড়াতে চান সেই ডিজিটটি সিলেক্ট করে নেবেন। প্রেস করে তারপর কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেবেন সঠিক অ্যাম্পিয়ার। এখানে এই যে পজিটিভ কানেক্টর রয়েছে, দেখুন পজিটিভের সঙ্গে পজিটিভ কানেক্ট করতে হবে, করে দিলাম। এবং নেগেটিভ কানেক্টরের সঙ্গে নেগেটিভ কানেক্টরটি কানেক্ট করতে হবে। এই যে ব্ল্যাক রয়েছে, ব্ল্যাক হচ্ছে নেগেটিভ, নেগেটিভ কানেক্ট করে দিতে হবে। এখানে পজিটিভ কানেক্টরের সঙ্গে পজিটিভ তারটি কানেক্ট করলাম এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ তারটি কানেক্ট করে দিলাম। এই যে কানেক্টরটি রয়েছে, অ্যাডাপ্টার থেকে যেমন পাওয়ার আসে, এখান থেকে অ্যাডাপ্টারের ন্যায় পাওয়ার আমরা আউটপুট পাবো। তো এখান থেকে ল্যাপটপ অনুযায়ী আমাদের কানেক্টর এখানে ব্যবহার করতে হবে অ্যাডাপ্টারের সঙ্গে। বিভিন্ন ধরনের কানেক্টর রয়েছে এখানে, ল্যাপটপ অনুযায়ী কানেক্টর চেঞ্জ করতে হবে। আমরা চেঞ্জ করে নেব। তোশিবা কোম্পানির এই যে ল্যাপটপটি রয়েছে, এই ল্যাপটপের জন্য এই যে কানেক্টরটি রয়েছে এই কানেক্টরটি সঠিক, এবং এই সঠিক কানেক্টরটি যুক্ত করে নেব অ্যাডাপ্টারের সঙ্গে। দেখুন এখানে রয়েছে পাওয়ার কানেক্টর বা চার্জিং কানেক্টর। চার্জিং কানেক্টরটি বা পাওয়ার কানেক্টরটি কানেক্ট করে দিলাম। আরও একটি ল্যাপটপ রয়েছে, দেখুন এই ল্যাপটপটি যদি কানেক্ট করতে চাই তাহলে এর ক্ষেত্রেও দেখুন এখানেও সরাসরি কানেক্ট করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে কানেক্টর চেঞ্জ করতে হবে। ওই একই কানেক্টর এখানে কানেক্ট হচ্ছে না, যে কারণে কানেক্টর চেঞ্জ করে নিতে হবে। এইচপি কোম্পানির এই ল্যাপটপটি রয়েছে, এইচপি কম্প্যাক্ট। তো এই ল্যাপটপের জন্য অন্য একটি কানেক্টর আমি নিয়ে নিয়েছি। দেখুন এই যে কানেক্টরটি রয়েছে, এই কানেক্টরটি একবার দেখে নেব সঠিকভাবে কানেক্ট হচ্ছে কিনা। হ্যাঁ, দেখুন সঠিকভাবে কানেক্ট হয়ে গেছে। তাহলে এই যে কানেক্টরটি রয়েছে এখানে আমরা অ্যাডাপ্টার যুক্ত করে দেব। এভাবে কানেক্ট করতে হবে। দেখুন ল্যাপটপের মধ্যে পাওয়ার যাচ্ছে, এভাবে কানেক্ট করতে হবে। ল্যাপটপ ডিজিটাল ডিসি পাওয়ার সাপ্লাই সম্পর্কে আরও জানার জন্য আমার চ্যানেলে ল্যাপটপ ডিজিটাল ডিসি পাওয়ার সাপ্লাই সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর রয়েছে থার্মাল পেস্ট। এই থার্মাল পেস্ট ব্যবহার হয়ে থাকে প্রসেসরের উপর এবং আরও কয়েকটি আইসির উপরেও ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনেরও থার্মাল পেস্ট আপনি ব্যবহার করতে পারেন। এই যে প্রসেসর দেখতে পাচ্ছেন, এখানে এই থার্মাল পেস্ট ব্যবহার করতে হবে। এই যে থার্মাল পেস্ট লাগিয়ে দিলাম। থার্মাল পেস্ট দেওয়ার পর হিটসিঙ্ক সহ কুলার ফ্যান এভাবে বসিয়ে দেবেন। এরপর রয়েছে সোল্ডারিং আয়রন। সোল্ডারিং আয়রন বিভিন্ন ধরনের আমরা দেখতে পাবো। এই যে সোল্ডারিং আয়রনটি দেখতে পাচ্ছেন, এই সোল্ডারিং আয়রনটি
আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এখান থেকে রোটারি সুইচকে এভাবে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে হিট কম বেশি করতে পারি আমরা। হিট কম বেশি করার জন্য এই সোল্ডারিং আয়রনটি খুব ভালোভাবে কাজ করা যায়। এই সোল্ডারিং আয়রন দিয়ে বিভিন্ন ধরনের সার্কিটগুলি যেমন ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর, বিভিন্ন ধরনের ছোট ছোট যে সার্কিটগুলি রয়েছে, যেমন এখানে যে কয়েল ক্যাপাসিটর বা এই যে সার্কিটগুলি রয়েছে, বিভিন্ন ধরনের মসফেট রয়েছে, ট্রানজিস্টর মসফেট বা এই যে ছোট ছোট ক্যাপাসিটর রয়েছে, এখানে যেমন রয়েছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর বা এই যে ক্যাপাসিটরগুলি রয়েছে, বিভিন্ন ধরনের সার্কিটগুলি আমরা এই আয়রনটি ব্যবহার করে খুব সহজে রিমুভ করে নিতে পারবো বা সার্কিট বোর্ড থেকে তুলে নিতে পারবো। এছাড়া বড় ধরনের যে আইসিগুলি রয়েছে সেই আইসিগুলি তোলার জন্যে বা বোর্ড থেকে রিমুভ করার জন্যে আমরা হট এয়ার গান বা ব্লোয়ার মেশিন ব্যবহার করব। এই যে মেশিনটি রয়েছে ব্লোয়ার মেশিন, এই মেশিনের সাহায্যে আমরা বড় ধরনের যে আইসিগুলি রয়েছে খুব সহজে মাদারবোর্ড থেকে রিমুভ করতে পারবো বা তুলে নিতে পারবো। মেশিনটি বিভিন্ন ধরনের আইসিগুলি রিমুভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। এখানে এয়ার এবং হিটার অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের কাজ করতে হয়। যে কোনো আইসি তোলার জন্য তার উপর এভাবে হিট দিয়ে থাকি আমরা। কিভাবে কোনো আইসি সোল্ডার বা ডিসোল্ডার করা হয় সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন। কারণ এই ভিডিওটি ল্যাপটপ রিপেয়ারিং কোর্সের প্রথম পার্ট। এখানে যদি আমি সব কিছু দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। সোল্ডার করার সময় এই যে দেখছেন ডিসোল্ডার উইক, ডিসোল্ডার উইক আমরা ব্যবহার করে থাকি সোল্ডারগুলিকে ক্লিন করার জন্য। সোল্ডার করার সময় কোনো সার্কিট যেখানে বসানো হয় সেখানে পরিষ্কার করার জন্য ডিসোল্ডার উইক আমরা ব্যবহার করে থাকি। এরপর রয়েছে সোল্ডারিং পেস্ট। এখানে যে সার্কিটগুলি রয়েছে যেমন ক্যাপাসিটর বা মসফেট রয়েছে বা অন্যান্য ধরনের যে সার্কিটগুলি আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার বা ডিসোল্ডার করব, সেখানে সোল্ডারিং পেস্ট আমরা ব্যবহার করে থাকি। এই কয়েলগুলি সোল্ডার ডিসোল্ডারিং করার সময় সোল্ডারিং পেস্ট এবং সোল্ডারিং এই যে ওয়্যার রয়েছে, সোল্ডার ওয়্যার বা রাং বলা হয়, এগুলি ব্যবহার করতে হয়। রাং এবং এই যে সোল্ডার পেস্ট এই দুটি আমরা ব্যবহার করে থাকি সোল্ডারিং আয়রনের সঙ্গে কোনো সার্কিট সোল্ডার বা ডিসোল্ডার করার সময়। এরপর রয়েছে জাম্পার ওয়্যার। সার্কিট বোর্ডের মধ্যে চিপ লেভেল যখন রিপেয়ারিং আমরা করে থাকি তখন এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কন্টিনিউটি তৈরি করার জন্য এই জাম্পার ওয়্যার ব্যবহার হয়ে থাকে। জাম্পার ওয়্যারের সঠিকভাবে ব্যবহার কিভাবে আপনি করবেন তা জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওগুলিতে আপনি অবশ্যই জানতে পারবেন কিভাবে সঠিক নিয়মে আপনি মাদারবোর্ড জাম্পার করতে পারেন। ল্যাপটপ, মোবাইল এবং ডেস্কটপ প্রত্যেকটির ক্ষেত্রে জাম্পার ওয়্যারের ব্যবহার হয়ে থাকে। এখানে আইসির ক্ষেত্রে কাজ করার জন্য এই যে পেস্ট দেখতে পাচ্ছেন, এই পেস্ট ব্যবহার হয়ে থাকে। গুরুত্বপূর্ণ একটি পেস্ট। আইসির ক্ষেত্রে এই পেস্ট প্রয়োজন হয়। পরবর্তী সময় আলোচনা করব এই পেস্ট সম্পর্কে। সোল্ডার করার সময় সোল্ডারিং পাম্প, এই যে সোল্ডার রিমুভ করার জন্যে, সোল্ডার ক্লিন করার সময় এই সোল্ডার পাম্প আমরা ব্যবহার করে থাকি। সেই জমে থাকা অতিরিক্ত সোল্ডারকে তুলে নিয়ে বোর্ডটিকে ক্লিন করে থাকি। আইসি তোলার জন্য অ্যান্ড ডিসোল্ডার ফ্লাক্স ব্যবহার করে থাকি আমরা। এই হট এয়ার গান দিয়ে যখন কোনো আইসি আমরা তুলব তখন এই সোল্ডার বা ডিসোল্ডার করার ক্ষেত্রে সোল্ডার অ্যান্ড ডিসোল্ডার এই যে পেস্ট ব্যবহার করে থাকি।
এই পেস্টকে আইসির উপরে লাগিয়ে তারপর আমরা হিট দিয়ে আইসি রিমুভ করে থাকি। রয়েছে শোল্ডার অ্যান্ড ডিশোল্ডার লিকুইড। এই লিকুইড দিয়ে আমরা কোনো শোল্ডার বা ডিশোল্ডার করতে পারবো। এরপর রয়েছে বায়োস ব্যাটারি। ল্যাপটপের ক্ষেত্রে কোনো মাদারবোর্ডে দেখা যায় এই ধরনের বায়োস ব্যাটারি ব্যবহার হয়, আবার কোনো ক্ষেত্রে বায়োস ব্যাটারি অন্য ধরনের দেখতে হতে পারে, কিছু ছোট আকারের হতে পারে, অথবা এখানে তোশিবা কোম্পানির এই যে ল্যাপটপটি রয়েছে এখানে দেখুন এই ধরনেরও বায়োস ব্যাটারি হতে পারে। মাল্টিমিটার, ডিজিটাল মাল্টিমিটার দিয়ে সার্কিট বোর্ডের মধ্যে থাকা বিভিন্ন ধরনের সার্কিটগুলি চেক করতে পারবেন এই ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে, যেমন ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, মসফেট। যেমন এখানে এই যে ফ্যারাড মুডে ক্যাপাসিটর, ওহম মুডে রেজিস্টর, এছাড়া বিভিন্ন ধরনের কন্টিনিউটি বা বিভিন্ন ভোল্টগুলি চেক করার জন্য এই ডিজিটাল মাল্টিমিটারটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। এই গুরুত্বপূর্ণ টুলসটির ব্যবহার কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ করবেন তা জানার জন্য আমার চ্যানেলে ভিডিও আগে আপলোড করা আছে, সেখান থেকে ডিজিটাল মাল্টিমিটার সংক্রান্ত ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর রয়েছে ল্যাপটপের ব্যাটারি। ল্যাপটপের মধ্যে যদি চার্জ না শো করে, ব্যাটারি চার্জ না হয়, সেক্ষেত্রে এই ব্যাটারিটি সমস্যা হতে পারে। তো এই ব্যাটারিটি আপনি চাইলে রিপেয়ার করতে পারেন। ব্যাটারির মধ্যে এই ধরনের দেখুন এই ধরনের সেল দেওয়া থাকে, যেমন এই ব্যাটারির মধ্যে 6টি সেল ছিল। এই যে 6টি সেল এর মধ্যে থাকে পরস্পর সাজানো। তো এই ল্যাপটপের ব্যাটারি কিভাবে আপনি রিপেয়ার করতে পারেন তার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি ল্যাপটপ ব্যাটারি রিপেয়ার সংক্রান্ত ভিডিও আপলোড করে দেব, সেখান থেকে দেখে নিতে পারবেন। বিভিন্ন ধরনের সার্কিটগুলিতে যখন ডাস্ট জমে যায় তখন পরিষ্কার করার জন্য নিতে হবে এবং সঠিকভাবে সার্কিট বোর্ডটিকে সার্ভিস করতে হবে। কিভাবে একটি ল্যাপটপ আপনি সার্ভিস করবেন স্টেপ বাই স্টেপ একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। ল্যাপটপ সার্ভিস সংক্রান্ত ভিডিওটি খুবই কাজে আসবে আপনাদের। অডিও সংক্রান্ত কোনো সমস্যা হলে এই যে অডিও কার্ড রয়েছে, অডিও কার্ড আপনি ব্যবহার করতে পারেন। আগে দেখে নেবেন অডিও কার্ড বা অডিও এই অ্যাডাপ্টারটি ব্যবহার করার পর যদি অডিও সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে আপনি অডিও কার্ড ব্যবহার করতে পারেন, অথবা সাউন্ড ড্রাইভার, অডিও ড্রাইভার ইনস্টল করে সমস্যার সমাধান হচ্ছে কিনা দেখে নিতে পারেন। তারপরে যদি কোনো ধরনের সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে সার্কিট বোর্ড থেকে প্রবলেমটি সলভ করতে হবে। এখানে রয়েছে এই যে অ্যাডাপ্টারটি দেখুন, মাউস বা কিবোর্ড, ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড ব্যবহার করার জন্য এই অ্যাডাপ্টারটি ব্যবহার করা হয়ে থাকে ইউএসবির সঙ্গে। এভাবে অনেক সময় ল্যাপটপের মধ্যে ওয়াইফাই যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে আপনি ওয়াইফাই অ্যাডাপ্টার ইউএসবির সঙ্গে এভাবে কানেক্ট করবেন, কানেক্ট করে দিয়ে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। এই যে অ্যাডাপ্টারটি রয়েছে এই অ্যাডাপ্টারটি কিভাবে কানেক্ট করে সঠিকভাবে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আপনার ল্যাপটপের মধ্যে সেই সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারেন। ল্যাপটপ সার্ভিস করার সময় ল্যাপটপের যে সার্কিট বোর্ড রয়েছে সেখানে ডাস্ট জমে গেলে ক্লিন করার জন্য এই যে লিকুইড দেখতে পাচ্ছেন এই লিকুইড দিয়ে ব্রাশের সাহায্যে আমরা ক্লিন করে থাকি। ভেরি ডাস্ট ক্লিন করার জন্যে কিভাবে এই লিকুইড ব্যবহার করবেন বা আরও কি ব্যবহার করা যায় সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। ফুল সার্ভিস সংক্রান্ত ল্যাপটপ ফুল সার্ভিস সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নেবেন।
ল্যাপটপ চালু হচ্ছে কিন্তু ওএস লোডিং হচ্ছে না, অর্থাৎ সঠিকভাবে বুটিং হচ্ছে না। আপনাকে নতুন করে ওএস ইনস্টল করতে হবে। হার্ড ড্রাইভের মধ্যে নতুনভাবে আবার ওএস ইনস্টল করতে হবে। কিভাবে আপনি ওএস ইনস্টল করবেন তার উপর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন ওএস সংক্রান্ত ভিডিওটি। যদি ওএস ইনস্টল করা সম্ভব না হয় তাহলে হার্ড ড্রাইভটি চেঞ্জ করে দেখতে হবে, অথবা হার্ড ড্রাইভটি কিছু কিছু ক্ষেত্রে আমরা রিপেয়ার করতে পারি। রিপেয়ার কিভাবে হার্ড ড্রাইভ করা যায় সেই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। সেখানে আপনি পরবর্তী ভিডিওতে জানতে পারবেন ল্যাপটপ হার্ড ডিস্ক কীভাবে রিপেয়ার করা যায়। ল্যাপটপ হার্ড ডিস্ক রিপেয়ার সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। এছাড়া এই যে সার্কিট বোর্ড রয়েছে, সার্কিট বোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই। বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন সার্কিট থেকে হতে পারে, যেমন ডায়োড, রেজিস্টর, মসফেট ছাড়া এখানে রয়েছে অ্যারে আইসি বা বিভিন্ন ধরনের বুস্ট কয়েল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আইসিগুলি রয়েছে, আইও আইসি, রম আইসি, অডিও আইসি, ল্যান আইসি, সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ বা পিসিএইচ, বিভিন্ন ধরনের যে আইসিগুলি রয়েছে তাদের কারণে যে যে সমস্যা আসে এবং তার সমাধান কিভাবে আপনি করবেন সঠিকভাবে জানার জন্যে, সঠিকভাবে ল্যাপটপ রিপেয়ার করার জন্যে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।